ওনারা হলেন গিয়ে অপদেবতা। আমি বললাম, অপদেবতা মানে? ভূত এখানে কেন? হরিপদ বলল, আছে তো, আজ নয় স্যার, 50-100 বছর ধরেই আছে। এই বাড়িটা যখন তৈরি হয় তখন এখানে কবরস্থান ছিল। ভিত করার সময় অনেক হাড়গোড় নাকি বেরিয়েছিল। পুজো হয়েছিল বটে, কিন্তু যায়নি। তবে ওনারা যে কারো ক্ষতি করেন এরকমটা শুনিনি। ওনারা এখনো কারো কোনো ক্ষতি করেননি আজ অব্দি। ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তমলুক টকিসে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তমলুক টকিস থেকে আমি সুমিত বলছি। তালতলা সিরিজে আপনাদের ভালোবাসায় আমরা আপ্লুত। আশা করছি বাকি গল্পগুলোর মতো এই গল্পেও আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকবে। গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন কিছু আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, তালতলার অভিশপ্ত বাড়ি। গল্প পাঠে আমি সুমিত। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম এবার কয়েকটা দিন কোথাও থেকে একবার ঘুরে আসব। ঘুরতে যাব এ তো ঠিক আছে, কিন্তু যাবোটা কোথায়? হ্যাঁ, ঘোরার জায়গা অনেক আছে, কিন্তু আমি চাইছিলাম একটা নিরিবিলি গ্রাম্য পরিবেশ ঘেরা কোথাও থেকে ঘুরে আসতে। আসলে প্রকৃতির মধ্যে থাকলে একটু মনটাও ফ্রেশ হবে। গুগল সার্চে লেগে পড়লাম। অনেক জায়গায় গুগল সাজেস্ট করল, কিন্তু গুগল সাজেস্ট করলে কি হবে? বাড়িতে সমস্যা, মা তো অচেনা জায়গায় একা একেবারেই ছাড়বে না। ধুস, কি হবে এবারও কোথাও যাওয়া হবে না। মনটা ভীষণ খারাপ করছে। বাড়িতে বসে একটু পড়াশোনা করছিলাম আর এইসবই ভাবছিলাম। হঠাৎ ঠিক এই সময় আমার ফোনটা বেজে উঠল। সঞ্জয় দা ফোন করেছে। সঞ্জয় দা হচ্ছে আমার মামার ছেলে, অর্থাৎ আমার দাদা হয়। দাদা এখন একটা নামি কোম্পানির ইঞ্জিনিয়ার। ওকে যখন তখন যেখান সেখানে গিয়ে কাজ দেখতে হতো। হঠাৎ দাদার সাথে কথা বলতে বলতে আমার মাথায় এলো, দাদা তো এখন তালতলা বলে কোনো এক জায়গায় আছে। ওখানে ওদের একটা সরকারি প্রজেক্টের কাজ চলছে। আর আমি মায়ের মুখে যেটা শুনেছিলাম, জায়গাটা নাকি একেবারেই নির্জন। ওদের খাওয়া দাওয়ারও খুব সমস্যা হচ্ছে। আমারও মাথায় এলো, আচ্ছা দাদাকে একবার বলেই দেখি তো তালতলায় যাওয়া যায় নাকি। আমি দাদাকে বললাম আমার ঘুরতে যাওয়ার কথা। আমার কথা শুনে দাদা বলল, আরে ভাই, তুই কিছুদিন আগে বল, আমি তো আজই ছুটিতে বাড়ি ফিরব রে। 10 দিনের মতো একটা ছুটি পেয়েছি, তবে তুই কি একা থাকতে পারবি? আর তা যদি না হয়, আমি যখন ছুটি সেরে ফিরব তখন আমার সঙ্গে না হয় যাস, তাহলে তো কোনো অসুবিধাই নেই। কিন্তু আমারও তো পড়া আছে, আর পরের সপ্তাহ থেকেই তো অনুপম বাবুর কোচিং ক্লাসটাও শুরু হয়ে যাবে। ভাগ্যটাই আমার খারাপ যা দেখছি। আমি দাদাকে বললাম, আচ্ছা তুমি সাবধানে বাড়ি ফিরে এসো, আমি একটু ভাবছি আর বাড়িতে আলোচনা করি। যদি আমি যাই তাহলে তোমায় নিশ্চয়ই জানাবো। দাদা বলল, আচ্ছা তুই পিসির সাথে আলোচনা কর। আর শোন, আমাদের সাথে যেসব স্টাফেরা ছিল আমরা কিন্তু সবাই ফিরছি। তবে আমরা যে বাড়িটায় থাকি সেখানকার যে কেয়ারটেকার সে কিন্তু লোকাল, ওর বাড়ি ওই 2-3 কিলোমিটারেরই মধ্যে। তুই যদি যেতে চাস একা আমায় বলিস, আমি হরিপদকে বলে দেব। তোর থাকা খাওয়ার অসুবিধা আশা করি হবে না। তবে একটা কথা মাথায় রাখিস, এখানকার মতো অত ভালো খাওয়া দাওয়া কিন্তু জুটবে না রে, কারণ একেবারে নির্জন এলাকা। হরিপদই ওর বাড়ি থেকে রান্না করে এনে আমাদের খেতে দিত। আমি বললাম, ঠিক আছে দাদা, আমি তোমাকে কালই জানাচ্ছি। এই বলে ফোনটা রাখলাম। আমি ভালো মতোই জানি মা রাজি হবেন না। আসলে দাদা যদি থাকতো তাহলে মা হয়তো কিছু বলতেন না, কিন্তু যেহেতু দাদা নেই তাই মাকে রাজি করানো মুশকিল। কিন্তু বিশ্বাস করুন, আমার আর ভালো লাগছে না, কিচ্ছুতে মন বসছে না। একটু না ঘুরে এলে হবেই না।
তাই মাকে কিভাবে রাজি করানো যায় সেটাই ভাবছি। আর এখন যদি না যেতে পারি তাহলে আমার আর যাওয়া হবে না। অনেক ভেবেচিন্তে পরের দিন মাকে যাওয়ার কথাটা বললাম। বলতে পারেন যে রীতিমতো কেঁদে ফেলেছিলাম যে আমাকে প্লিজ একবার একটু ঘুরে আসতে দাও। মাও দাদার সাথে কথা বলে অনেক কষ্টে রাজি হলেন। দাদা আমায় ফোনে বলে দিয়েছিল কিভাবে যেতে হবে। এখান থেকে বাস ধরে নন্দকুমার যাব, আর তারপর ট্রেকার ধরে তালতলা বাজার। এবার বাজারের মধ্যে দিয়ে একটু এগিয়ে গেলেই ডান দিকে একটা গলি ধরে বেশ কিছুটা গেলেই দাদাদের কোয়ার্টারে পৌঁছে যাব। দাদা বলেছিল যে ভোর ভোর বেরোতে, তাহলে দুপুর নাগাদ তালতলায় গিয়ে পৌঁছবো। না হলে নাকি ওই বাজারের পরে ভেতরের রাস্তায় গাড়ি নিয়ে কেউ যেতে চায় না। আমিও দাদার কথা মতো আগের দিন রাতে সব গুছিয়ে নিয়েছি, জামা কাপড় আর ওই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। আরও কিছু জিনিস মা গুছিয়ে দিলেন, তার সাথে মুড়ি, চানাচুর, কিছু বিস্কুট আর কিছু ফল মা ব্যাগে ভরে দিয়েছিলেন। কারণ দাদার মুখেই মা শুনেছিলেন জায়গাটা নির্জন, 2-3 কিলোমিটারের মধ্যে কোথাও কোনো দোকানদানি নেই। যাই হোক, আমি ভোর ভোর এখানে বাসে উঠে পড়লাম। নন্দকুমার পৌঁছতে আমার লাগলো ঘন্টা 4, মানে প্রায় 9টা নাগাদ আমি নন্দকুমার পৌঁছে গেলাম। তারপর একটা ট্রেকারও পেয়ে গেলাম। বেশ ভিড় ট্রেকারটায়। কোনো রকম ব্যাগগুলো উপরে তুলে উঠে পড়লাম ট্রেকারে। যাচ্ছি তো যাচ্ছি, তালতলা আর এলো না। তবে অনেকক্ষণ ঠেলাঠেলি করে বসে পৌঁছলাম তালতলা বাজারে। এখন বাজে প্রায় 10টা 20। ট্রেকার থেকে ব্যাগটা নামিয়ে একটু হাঁটা দিতেই দেখলাম বেশ একটা জমজমাটি বাজার বসেছে। কত দোকান, কত মানুষজন কেনাকাটা করতে ব্যস্ত। কি নেই বাজারে? মনে হয় আজ হাটবার। বেতের জিনিস, শাক সবজি, কত রকম মাছ, মাংস, কাপড় চোপড়, খেলনা, প্লাস্টিকের জিনিসপত্র, হাঁস মুরগি, আরও কত কি। একটু এগোতে দেখি সারি সারি ভ্যান দাঁড়িয়ে আছে। ওদের মধ্যে একজনকে বললাম, যাবেন একটু ভেতরে যাব, যেখানে ওই যে সরকারি প্রজেক্টটা চলছে। বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম, সবাই মুখের উপর না করে দিল। বলল ওপাশে কেউ যায় না এখন, আর আপনাকে একা নিয়ে গেলে আমাদেরই লস। অনেক কষ্ট করে একজন রাজি হল, তবে ভাড়া চেয়ে বসলো 200 টাকা। আমিও ভাবলাম থাক, আর দর কষাকষি করে লাভ নেই, না বলে দিলে গেল, আমার আর হয়তো যাওয়াই হবে না। আর কথা না বাড়িয়ে আমি উঠে বসলাম ভ্যানে। আমি একা, আর কেউ নেই। বেশ ভালো করে হাত পা ছড়িয়ে বসলাম। চললাম তালতলার ভেতরের রাস্তা দিয়ে। কিছু দূর আসার পর দেখলাম সত্যি হঠাৎ করে যেন অন্য কোনো এক জগতে ঢুকে পড়েছি। এই তো কিছু দূর আগেই এত লোকজন, এত ব্যস্ততা, আর এখন তো পুরো জনমানব শূন্য। মাঝে মাঝে হাতে কোনো গুটি কয়েক লোকজন চোখে এলো বটে, এছাড়া আর বিশেষ কিচ্ছু নেই। চারিদিকে ফাঁকা মাঠ, গাছপালা, এইসব। আরও কিছু এগোতে চোখে পড়ল একটা নদী। ভ্যান থেকে বেশ দেখা যাচ্ছে যত এগোচ্ছি ততই যেন নদীটা নিকটস্থ হচ্ছে। বেশ মনোরম পরিবেশ, চোখ জুড়িয়ে যাচ্ছে। এটাই তো আমি খুঁজছিলাম। বেশ আনন্দ হচ্ছিল। দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এলাম। এবার ভ্যানটা দাঁড়ালো একটা বাড়ির কাছে। দাঁড়িয়ে বলল, বাবু এসে গেছেন, ওই যে সামনে দেখছেন ওইখানেই সরকারি কাজটা হচ্ছে। আমি নেমে পড়লাম। ওনার ভাড়া মিটিয়ে একটু এগোতে দেখলাম একটা বাড়ি, আর বাড়ির সামনে সাইকেল দাঁড় করিয়ে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আমি বুঝতে পারলাম যে ওই হয়তো হরিপদই হবে। আসলে দুজনে কেউ তো কাউকে চিনি না। আমিও এগোচ্ছি, আমাকে দেখে হরিপদও এগিয়ে আসছে আমার সামনে। আমার সামনে এসে হরিপদ বলল, স্যার আপনি কি সঞ্জয় বাবুর ভাই? আমি বললাম হ্যাঁ, আর তুমি হরিপদ বুঝি? আমার হাতের ব্যাগটা নিয়ে হরিপদ বলল, হ্যাঁ আমি হরিপদ, আমাকে সঞ্জয় বাবু ফোনে সব বলেছেন আপনার আসার কথা। আসুন আমি দরজাটা খুলে দিচ্ছি, আপনি ভেতরে গিয়ে বসুন।
হরিপদ দরজা খুলে দিল। আমি ভেতরে এসে ঢুকলাম বাড়িটায়। বাড়ি তো নয়, পেল্লাই একখানা গেস্ট রুম বলাই ভালো। এরকম নির্জন জায়গায় এত বড় একটা গেস্ট রুম, বাপরে বাপ! দোতলা বাড়ি, এদিকে সিঁড়ি ওদিকে সিঁড়ি, পুরো গোলক ধাঁধা। দোতলার অধিকাংশ ঘর তালা বন্ধ। দোতলার সিঁড়ির মুখে বেশ বড় সড়ো একখানা ঘর, চেয়ার টেবিল খাট বিছানা সবই পাতা। সামনে বাথরুম, বাইরের দিকে একটা বড় রুম। আমি হরিপদকে বলে এই রুমটাই থাকার জন্য বেছে নিয়েছি। হরিপদ আমায় রেস্ট নিতে বলল। ও বাড়ি থেকেই আমার লাঞ্চটা নিয়ে এসেছিল। যে টিফিনটায় করে লাঞ্চ এনেছিল সেটা আমায় দিয়ে বলল, স্যার আপনি রেস্ট নিন আর বাইকটায় চাবি লাগিয়ে দেবেন, আমি এখন চললাম। আর আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে রাখুন, অসুবিধা হলে আমায় ফোন করবেন। আমি আবার সন্ধ্যায় আপনার খাওয়ার নিয়ে একবারে আসবো, তখন এসে রাত্রে থাকবো আপনার সঙ্গে, আপনার চিন্তা নেই। হরিপদ বেরিয়ে যেতে আমি বাইরের দরজাটা লাগিয়ে ভিতরে এলাম। জলের কোনো অভাব নেই। আমি তো আমেজ করে বেশ ভালো করে স্নানটা সেরে ফেললাম। স্নান করে সামনের খাটটার ওপর চিত হয়ে শুয়ে পড়লাম। আমার কবজায় এত বড় একটা ফার্নিশড ঘর, বেশ জমিদার জমিদার ফিল হচ্ছে। দুপুরে হরিপদর দেওয়া খাবারটা খেয়ে শুয়ে পড়লাম। ফোনে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। সেই কোন ভোরে উঠে বেরিয়েছি। আর নতুন জায়গায় ঘুরতে গেলে তার আগের দিনও আমার খুব একটা ঘুম হয় না। কত রকম চিন্তা ঘুরতে থাকে, কখন যাব কখন উঠব। যাই হোক, অনেক কষ্টে যখন ঘুম ভাঙল, ফোনে দেখলাম 4:40। ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে বাইরের বারান্দায় দাঁড়িয়েছিলাম। কি সুন্দর পরিবেশ, চারপাশে গাছপালা, আর সামনের নদীটা বেশ লাগছিল। কত রকম পাখির দল চিৎকার করতে করতে বাসায় ফিরছে। কিছুক্ষণ বাদে নিচে হরিপদর গলা পেলাম, ও আমায় ডাকছে। আমি নিচে গিয়ে দরজা খুলে দিলাম। হরিপদ সাইকেলটা তুলে ভেতরে এলো, আমায় বলল, স্যার দুপুরে খেয়েছিলেন তো? রান্না ঠিক আছে তো? আমি এই যে রাতের খাবারটাও নিয়ে চলে এসেছি। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, খাওয়ার দাওয়ার ব্যাপারে অত আমার মাথা ব্যথা নেই, পেট ভরলেই হলো। আমি হরিপদকে বললাম, আচ্ছা চলো না একটু সামনেটা থেকে ঘুরে আসি, একটু চাও খেয়ে আসবো। হরিপদ বলল, স্যার চা দোকান তো অনেকটাই দূরে, ধরুন প্রায় এখান থেকে 2 কিলোমিটার হবে। যাবেন অত দূর? আপনার অসুবিধা হবে না তো? আমি বললাম, সে যাই হোক না কেন, সবে তো বাজে 5:30, চলো না দুজনে একটু ঘুরেই আসি। আমি আর হরিপদ চললাম হাঁটতে হাঁটতে। হরিপদর মুখেই এখানকার কথা শুনছিলাম। গল্প করতে করতে চায়ের দোকানে পৌঁছে গেলাম দুজনে। চা খেয়ে একটু বসে আমরা আবার বাড়ির দিকে ফিরতে লাগলাম। বেশ সন্ধে হয়ে গেছে। আমি আর হরিপদ ছাড়া এই রাস্তায় তখন আর কেউই ছিল না। কিছুটা হাঁটার পর আমরা বাড়িতে পৌঁছলাম। সব দরজাগুলো ভালো করে লাগিয়ে দিলাম। হরিপদ নিচের ঘরে থাকে, আমি ছিলাম দোতলায়। 9টা নাগাদ আমরা দুজনেই খেয়ে নিলাম। যে যার মতো করে ঘরে চলে গেলাম। আমিও আলো নিভিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম। অন্যদিন আমার ঘুমোতে প্রায় রাত 11:30 বাজে, কিন্তু আজ 10টার আগেই ঘুম পেয়ে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। আমার হঠাৎ আচমকা ঘুমটা ভেঙে গেল একটা শব্দে। বিছানায় উঠে বসলাম। ভালো মতোই বুঝতে পারছি বাইরের করিডোরে কারা যেন খসখস করে হাঁটাচলা করে বেড়াচ্ছে, আর খটখট করে দরজার কড়া নাড়ছে। চারিদিক নিঝুম, কোনো শব্দ নেই। আমার সর্বাঙ্গ দিয়ে বরফ জল নেমে গেল। চোর ডাকাতি হবে বোধহয়। বাড়িতে কেউ নেই, তাই খবর পেয়ে চলে এসেছে। বাইরের গেট তো বন্ধ। নিচ থেকে হরিপদরও সাড়া পাচ্ছি না। মাথার বালিশের কাছে মোবাইল ফোন, বোতাম টিপে দেখলাম এখন রাত 3টে। এখন আমার কিছুই করার নেই। যদি চোর গুন্ডা হয় তবে আমি একা এই ঘরে আছি জানলে খুন করে রেখে যাবে। একবার উঠে দেখব না, খবরদার। বাইরে হাঁটা চলার শব্দ আরও বেড়েছে। কেউ সমানে কড়া নেড়ে যাচ্ছে প্রবল জোরে। আমি এবার
খাট থেকে নেমে পা টিপে টিপে জানলার কাছে গেলাম। আবার পরক্ষণেই ছুটে এসে বিছানায় উঠে বসলাম। আশ্চর্য, মেন গেট তো বন্ধ, তারপরের কোলাপসিবল গেটটাও তালা দেওয়া দেখছি। তাহলে ঢুকলো কি করে? তাহলে ছাদ দিয়ে কি নামলো? ধুর, ছাদেও তো দুটো কোলাপসিবলের গেট, গেট ভাঙার একটা শব্দও পাবো না। এবার উঠে পটাপট আলোগুলো জ্বেলে দিলাম। সাহস করে ভেজানো দরজাটা খুলে করিডোরে বেরিয়ে এসেছি। সব সুইচ টিপে দিয়েছি একসঙ্গে। যাক বাবা, কেউ কোথাও নেই, কোনো আওয়াজও নেই। মুহূর্তে কোনো এক মন্ত্র বলে সব থেমে গেছে। নিচ থেকে ভেসে আসছে হরিপদর নাক ডাকার গর্জন। এখন প্রায় 4টে বাজে। অদ্ভুত ব্যাপার, স্পষ্ট শুনলাম এতক্ষণ, এখন কেউ নেই। কিছুতেই আর ঘুম আসছিল না। ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে হরিপদই আমায় ঘুম থেকে তুলল। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। হরিপদ বলল, স্যার, আমি এবার বাড়ি যাব, দুপুরের খাবার নিয়ে আপনাকে ঠিক সময় মতো পৌঁছে দেব। আমি বললাম, ঠিক আছে, তুমি যাও, আমি দরজাটা লাগিয়ে বাইরে থেকে একটু হেঁটে আসব। আমি দরজা লাগিয়ে বাইরে একটু হাঁটাচলা করছিলাম। কি মনোমুগ্ধকর পরিবেশ, ফ্রেশ লাগছিল বেশ। কিন্তু কালকের ব্যাপারটা কিছুতেই মাথা থেকে ঝাড়তে পারছিলাম না। কি হতে পারে? আমি স্পষ্ট শুনেছি হাঁটার শব্দ, আর দরজায় অনবরত কড়া নাড়ার শব্দ। আচ্ছা, হরিপদ আসুক, ওকে একবার জিজ্ঞেস করে দেখব ও কোনো শব্দ শুনেছিল নাকি কাল রাতে। আমি হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। নদীটা ক্রমশ আমার কাছে এগিয়ে আসছে। চারিদিকে বড় বড় গাছ, খুব মনোরম পরিবেশ। একটু ছায়া খুঁজে বসে পড়লাম। বসে বসে নদীর কলকল শব্দ, পাখির ডাক বেশ উপভোগ করছিলাম। কখন যে বেলা গড়িয়ে যেতে লাগলো বুঝতে পারলাম না। না থাক, আর বসা যাবে না, হরিপদরও হয়তো চলে আসার সময় হয়েছে। খাবার নিয়ে এসে যদি দেখে বাড়িটায় চাবি লাগানো, তাহলে হয়তো ও আবার আমায় খোঁজাখুঁজি করবে। আর দেরি না করে ফিরতেই লাগলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ফিরে নিচের রুমটায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সত্যি বেশ পেল্লাই বাড়িটা। নিচের রুমগুলো কম নয়, দামি দামি আসবাবপত্রে সুসজ্জিত। কিছুক্ষণের মধ্যেই হরিপদ এসে পড়ল দুপুরের খাবারটা নিয়ে। আমি হরিপদকে ডাকলাম উপরে। হরিপদ উপরে এসে আমায় বিস্ময়ের সঙ্গে বলল, স্যার, কিছু কি হয়েছে? আমায় উপরে ডাকলেন যে? আমি বললাম, আরে না না, তেমন কিছু নয়, তোমার সাথে একটু গল্প করব বলেই ডাকলাম। তোমার তাড়া নেই তো হরিপদ? হরিপদ হেসে বলল, আরে না না সাব, বলুন না কি বলবেন। আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে হরিপদকে সোজাসুজিভাবে জিজ্ঞেস করাটা ঠিক হবে না। যদি আমার কথা শুনে হরিপদ বিশ্বাসী না করে, তাই অন্যভাবে জিজ্ঞেস করতে হবে। সেই মতো আমি হরিপদকে বললাম, আচ্ছা, এত ভেতরে এইরকম একটা সুসজ্জিত বাড়ি কে বানিয়েছে বলো তো? আর এখানে বাড়ি বানিয়ে ওনার কি লাভ? হরিপদ হেসে বলল, স্যার, এটা কেউ বানায়নি, আসলে এটা সরকারের টাকা দিয়েই বানানো। এখানে ওই কিছু বছর আগে শুনেছিলাম যে একটা পার্ক হবে, যাতে বাইরের মানুষেরা একটু এসে এই পরিবেশে ঘুরে যেতে পারে। আর সেই খাতে সরকার অনেক টাকা দিয়েছিল। স্যার, বাড়িটা ওই ট্যুরিস্টের জন্যেই গেস্ট হাউস হিসেবে বানানো হয়েছিল। তারপর তো তেমন আর কাজ এগোয়নি, কি যে হলো জানি না স্যার। আমি এবার বুঝতে পারলাম ব্যাপারটা। তাই বলি, না হলে এখানে কেউ এরকম পেল্লাই একখানা বাড়ি বানায়? এবার আমি আর কৌতূহল চেপে রাখতে পারলাম না। সোজাসুজি হরিপদকে জিজ্ঞেস করে ফেললাম, আচ্ছা, কাল রাতে তুমি কি কিছু শুনেছ? ওই ধরো রাত 3টের দিকে হবে, কেউ যেন ওই করিডোরের মাঝে হেঁটে বেড়াচ্ছে, দরজায় ক্রমাগত কড়া নাড়ছিল। হরিপদ অবাক হয়ে আমার দিকে চেয়ে বসেছিল, তারপর ঢোক গিলে বলল, স্যার, ওরা কোনো ক্ষতি করে না। ওরা ওদের মতো থাকেন, আমরা আমাদের মতো থাকি। রাত হলে ওনারা ঘুরে বেড়ান, সকালে থাকে না। ওদের পুরনো জায়গায় তো মায়া কাটাতে পারে না। আমি জিজ্ঞেস করলাম, তুমি কাদের কথা বলছো?
হরিপদ ভয়ে ভয়ে বলল, রাম রাম, এখনো বুঝতে পারেননি? ওনারা হলেন গিয়ে অপদেবতা। আমি বললাম, অপদেবতা মানে? ভূত এখানে কেন? হরিপদ বলল, আছে তো, আজ নয় স্যার, 50-100 বছর ধরেই আছে। এই বাড়িটা যখন তৈরি হয় তখন এখানে কবরস্থান ছিল। ভিত করার সময় অনেক হাড়গোড় নাকি বেরিয়েছিল। পুজো হয়েছিল বটে, কিন্তু যায়নি। তবে ওনারা যে কারো ক্ষতি করেন এরকমটা শুনিনি। ওনারা এখনো কারো কোনো ক্ষতি করেননি আজ অব্দি। আমি হরিপদকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদারা বা আরও যে বাকি যারা এখানে থাকতো তারা কি কিছু জানতো না? হরিপদ বলল, ওনারা প্রথম প্রথম শুনেছিলেন, তবে কারুর কোনো অসুবিধা হয়নি, তাই ওই সব নিয়ে স্যার আর কেউ কথা বাড়ায়নি। আমি হরিপদকে জিজ্ঞেস করলাম, তুমি কিছু দেখনি? হরিপদ বলল, স্যার আমি দেখেছি 2-1 বার। আসলে আগে আমি পেশাব করতে রাতে উঠে বাইরে যেতাম, তখন দেখেছি দোতলার ওই ধারের রুমটায় কেউ যেন হাঁটছে। সাদা ধপধপে কাপড় পরে ঢ্যাঙ্গা একটা ছায়া ঘুরে বেড়াচ্ছে। আমার ভয়ে পেশাব বন্ধ হয়ে গেছিল, আমার জ্বরও চলে এসেছিল। আপনি এক কাজ করুন, যদি বিশ্বাস না হয় দোতলার শেষের রুমটায় চলে যান, চাবি আমার কাছে আছে, আপনায় দিচ্ছি, দাঁড়ান। আমি হরিপদর কাছ থেকে চাবি নিয়ে দোতলার এক্কেবারে ধারের রুমটায় গেলাম। দুটো চাবি লাগানো, দরজাটায় বেশ ফাঁক জমে আছে, বোঝাই যাচ্ছে এপাশে কেউ আসেই না। আমি চাবি খুলে ভেতরে ঢুকলাম। চারিদিকে এত রোদ্দুর, তবু আমার গায়ে কাঁটা দিল। সাহস করে একটু ভেতরে ঢুকলাম। জানলাগুলো বন্ধ দীর্ঘদিন ধরে। ঘরটায় কেমন একটা মটকা গন্ধ। এই ভর দুপুরেও কি ভয়ানক পরিবেশ! সত্যি আমারও গা হাত পা ভয়ে থরথর করতে লাগলো। যেন মনে হচ্ছে আমি বাদেও আরও বেশ কয়েকজন রুমটার ভেতরে রয়েছে। আমি তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু যেন তাদের গরম নিঃশ্বাস রীতিমতো অনুভব করছি। না, আর থাকা যাবে না। আমি ঝট করে বেরিয়ে পড়লাম। দরজায় চাবি লাগিয়ে আমি আমার রুমে চলে এলাম। হরিপদ নিচ থেকে আমায় সাড়া করে চলে গেল। ও আবার বিকেলে আসবে এক্কেবারে খাওয়ার নিয়ে। আমি দুপুরের খাওয়াটা সেরে ফেললাম। শুয়ে শুয়ে ভাবছিলাম কি করব। এখানে কি আর থাকাটা ঠিক হবে? একটু ভয় ভয়ও করছিল। ভাবছিলাম রুমটায় না গেলেই মনে হয় ভালো হতো। তারপর ভাবলাম এটা 21 শতক, বিজ্ঞানের যুগ। আমিও বিজ্ঞান নিয়ে পড়ছি। যুক্তি বুদ্ধি সব জলে ফেলে দেব? এখানে আজ নয় আমি একা, কিন্তু যখন দাদারা কাজ করত তখন তো শুনেছিলাম প্রায় 20-25 জন থাকতো। এত মানুষের মধ্যে ভূত থাকে কখনো? ভূত বিশ্বাস করব না। আজ রাতে একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। ভূত বলে কিছু হয় না। আসলে এগুলো আমাদেরই মনের ভুল। হরিপদর কথা বিশ্বাস করে নিয়েছিলাম বলে এতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আজ বিকেলে আর কোথাও ঘুরতে বেরোয়নি। হরিপদ যথারীতি সন্ধ্যায় রাতের খাবারটা নিয়ে চলে এসেছে। 9টা নাগাদ আমরা খেয়ে নিয়েছি। তবে এই সব নিয়ে আর কোনো কথা আলোচনা করিনি হরিপদর সঙ্গে। খাওয়া সেরে আমি দোতলায় আমার রুমে চলে এসেছি। তবে আজ ঘুমোইনি। দেখতে দেখতে এখন প্রায় রাত 11টা। আমি বিছানায় বসে অপেক্ষা করছিলাম, যদি কিছু শব্দ শুনতে পাই। না, কিচ্ছু পাইনি এখন পর্যন্ত। আমি শুতে যাওয়ার আগে সবগুলো রুমের ভেতর ভালো করে দেখে এসেছি। সেই রুমটাও সাহস করে একবার ঢুকে পড়েছিলাম। তেমন কিছু নেই। র্যাক, আলমারি, টেবিলে ভর্তি, আর কিছু পুরনো বইয়ের স্তূপ। ধুলো নোকরা মেঝে পড়ে একেবারে যাতা অবস্থা। এখন রাত 11:30 বাজল। এবার সব আলো নিভিয়ে দিলাম। চারিদিকে এখন অন্ধকার। নিচ থেকে হরিপদর নাক ডাকার শব্দ ছাড়া আর বিশেষ কিছু শব্দ নেই। তবে হ্যাঁ, ওই মাঝে মাঝে দূর থেকে কিছু শিয়ালের ডাক পাওয়া যাচ্ছে বটে। আর বুঝতে পারছি না, আমারও বেশ ঘুম ঘুম পাচ্ছিল। রীতিমতো ঘুমে ঢলে পড়ছি। ঠিক এই সময় আবার শুনতে পাচ্ছি প্রবল জোরে কেউ কড়া নাড়ছে। মিনিট খানেকের মধ্যে করিডোরে ছপ ছপ করে জেগে উঠেছে পায়ের শব্দ। আমি আজ ছাড়ছি না। আজ দেখতেই হবে ব্যাপারটা কি, তাতে যা হয় হোক। বিশ্বাস করুন, ভয়ে আমার
প্রাণ বেরিয়ে আসছে, তাও যাচ্ছি। আস্তে আস্তে গুটি মেরে খাট থেকে নামলাম। দরজার কাছে গিয়ে খুব সন্তর্পণে দরজাটা খুললাম। না, পায়ের আওয়াজ করিডোরে নয়, আসছে সেই ঘরটা থেকেই। তাহলে হরিপদ কি ঠিকই বলেছিল? কড়া নাড়ার শব্দটাও আসছে ওই ঘরটার ভেতর থেকে। আমি দরজাটার বাইরে দাঁড়িয়ে স্পষ্ট শুনতে পাচ্ছি সমানে কেউ কড়া নাড়ছে, বাইরে আসতে চাইছে। কেন? ওই ঘরে কি কোনো দুর্ঘটনা ঘটেছিল? আমার বুকের মধ্যে দমাদ্দম কেউ হাঁটুরি পিটছে, সর্বাঙ্গ ঘামে ভিজে সপসপে। এখন কি করব? আমি দরজার বাইরে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছিলাম। ঠিক সেই সময় হঠাৎ দরজাটা খুলে গেল একটা দমকা বাতাসে। আসলে আমি যে তখন রুমটায় ঢুকেছিলাম, দরজাটায় আর চাবি লাগাইনি। আমি বাকরুদ্ধ হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। ভেতর থেকে আতরের একটা গন্ধ ভেসে আসছে। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কোনো এক ছায়ামূর্তি রুমটার ভেতরে পায়চারি করছে। বুঝতে পারছি তার অস্তিত্ব, কিন্তু স্পষ্ট নয়। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ দমকা বাতাসে গায়ে সাদা কাপড়টা নড়ছে। জানি না কি হলো তারপর। আতরের ওই সুবাসে আমি আকৃষ্ট হয়ে রুমটার ভেতরে ঢুকতে লাগলাম। আমার জ্ঞান আছে, আমি সবই দেখতে পাচ্ছি, কিন্তু কিচ্ছু করতে পারছি না। আমার গোটা শরীর যেন অবশ হয়ে পড়ছে। চিৎকার করে হরিপদকে যে ডাকবো সে শক্তিটুকুও নেই। কোনো এক মায়াবী শক্তি যেন আমায় ঠেলে জোর করে ভেতরে নিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি। আমি আস্তে আস্তে রুমটার ভেতরে ঢুকে পড়লাম। বলা ভালো আমি নয়, কোনো এক মায়াবী শক্তি আমাকে ঠেলে জোর করে ঢুকিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছি রুমটায় ঢুকে যে ছায়ামূর্তিটা একা নয়, আরও অনেকে আছে। তারা হাসাহাসি করছে, চিৎকার করছে। আমি তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু একের অধিক যে তারা, সেই অস্তিত্ব বেশ ভালোই বুঝতে পারছি। তারপর পেছন থেকে কেউ যেন আমার হঠাৎ করে গলাটা টিপে ধরল। আমার দম বন্ধ হয়ে আসছে, চোখের সামনে সব অন্ধকার লাগছে। শুধু দেখছি অনেকগুলো জ্বলন্ত চক্ষু হিংস্রভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমায় যেন আজ তারা ছাড়বে না। আমি ছটপট করছি, কিন্তু ওই শক্ত হাতের বন্ধন থেকে নিজেকে কিছুতেই ছাড়াতে পারছি না। আমার শরীর আস্তে আস্তে শীতল হয়ে যাচ্ছে। হয়তো আজই আমার শেষ রাত। তারপর আমি আর কিচ্ছু জানি না, জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। পরের দিন জ্ঞান ফিরতে দেখি আমি নিচে শুয়ে আছি, আমার পাশে হরিপদ বসে আছে। হরিপদ আমায় বলল আমি সারা রাত নাকি ওই ঘরটার মেঝেতে পড়েছিলাম জ্ঞান হারিয়ে। সকালে যখন হরিপদ আমায় ডাকতে এসেছিল, তখন ও আমাকে আমার রুমে দেখতে পায়নি, তাই ও এদিক ওদিক খুঁজে আমায় ওই রুমটা থেকেই উদ্ধার করে নিয়ে এলো। থাক, অনেক হয়েছে নির্জন স্থানে ঘোরা। আর এক মুহূর্তও নয়, এই যে আমি বেঁচে আছি এটাই ঢের। কাল রাতে কী যে হয়েছিল আমার সাথে সেটা আমি জানি। বিজ্ঞানের যুগে এও কি সম্ভব জানি না, তবে ওনাদের ডেরায় ঢুকে ওনাদের ডিস্টার্ব করলে ওনারা কি ছেড়ে দেবেন? আর এক মুহূর্ত নয় এই অভিশপ্ত বাড়িতে। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আপনারা শুনছিলেন তালতলার অভিশপ্ত বাড়ি। গল্পটি ভালো লাগলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখুন আমাদের সব গল্পের আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা আমাদের পাশে থাকুন, আপনার গল্পপ্রেমী প্রিয়জনকে আমাদের গল্পের লিঙ্কটা শেয়ার করুন। যারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন, তমলুক টকিজের সমস্ত টিম মেম্বারের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। এইভাবে আপনারা আমাদের পাশে থাকুন আর আশীর্বাদ করুন যাতে আরও ভালো কিছু গল্প আপনাদের উপহার দিতে পারি। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তমলুক টকিজ। নমস্কার। গল্পের সমস্ত চরিত্র, স্থান, কাল সবই কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল নেই। তা সত্ত্বেও যদি ঘটনার সাথে বাস্তবের কোনো মিল পাওয়া যায়, তা নিতান্তই কাকতালীয়।